ব্যাচ 3 এর 16 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে জাস্ট নরমালি আমরা যে জিনিসগুলো মিসিং করে আসছি দেখি কতটুকু রিকভার করা যায়, সেই রিকভারের জন্য আমরা একটু চেষ্টা করব। তো প্রথমে যে জিনিসটা একটু দেখবো সেটা হচ্ছে রিকার্সিভ ফাংশন। সবাই কি আমার ডেস্কটপ স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? ওকে, ভেরি নাইস। এখানটায় খেয়াল করুন, রিকার্সিভ ফাংশন একটা এক্সাম্পল দেওয়া আছে। প্রথমে এক্সাম্পলটা দেখুন, তারপর আমরা সেটা সলিউশন করি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর আমি এখন ফ্যাক্টরিয়াল নির্ণয়ের জন্য যে রিকার্সিভ ফাংশনটা, সেটা কিন্তু সবাই অলরেডি আমি কিন্তু কোডটা শেয়ার করে দিয়েছি, কিন্তু এই ফাংশনটা কিভাবে কাজ করে, রিকার্সিভ ফাংশনটা, সেটা কি সবাই বুঝেন? সাপিন আহমেদ, আপনি বুঝেন না? ওকে, সমস্যা নেই, আমি এখন বুঝিয়ে দিব। এখানটায় 6 আসছে। 6 কিভাবে আসলো? একটু পেইন্টিং এ যাই। নর্মালি ফ্যাক্টরিয়াল মানে এটা কি? এটা তো জানেন যে ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে, ফ্যাক্টরিয়াল 3 মানে হচ্ছে কি 3 ইন্টু 2 ইন্টু 1 সমান সমান 6। তো এটাই হচ্ছে ফ্যাক্টরিয়াল। এখন আসেন এই প্রোগ্রামটাতে ফ্যাক্টরিয়ালটা কিভাবে কাজ করে। আমি প্রোগ্রামটা একটু লেখার চেষ্টা করি। দুটোই পাশাপাশি থাক, এডিটরটাও থাক এবং পেইন্টসটাও থাক, তাহলে তাড়াতাড়ি বুঝতে পারবেন জিনিসটা। আমি জাস্ট এডিটরে যা লিখলাম সেটা পেইন্টে একটু লিখে দেখেন। প্রথমে আমরা কি করলাম, ডি ই এফ ফ্যাক্ট এক্স, তারপর ইফ যদি এক্স ইকুয়াল 1 হয়, সেক্ষেত্রে কি করবে? রিটার্ন 1। এলস
তো এটা আসলে কিভাবে কাজ করে, এটা সাবিন আহমেদ, আপনি যেহেতু বুঝতে পারেননি একটু ক্লিয়ার করে বোঝার চেষ্টা করুন। আপনি যখন এখানটায় থ্রি দিচ্ছেন, ফ্যাক্ট থ্রি, সে কি করবে বলেন তো? সে, এর মানে হচ্ছে আপনি ফ্যাক্ট যে ফাংশনটা, সেই ফাংশনটাকে কল করছেন, আর্গুমেন্ট হিসেবে আপনি থ্রি পাস করছেন। থ্রি পাস করার পর সে কোথায় আসবে? এই লাইনটাতে, এই লাইনটাতে আসবে না? এক্স ইকুয়াল থ্রি, হ্যাঁ, এই লাইনটাতে আসবে। তো এই লাইনটাতে এসে সে কি দেখলো? এক্স, এই লাইনটার মানে কি চাচ্ছে, যে এই কথাটা ট্রু অর ফলস, এটা কি, এটা কি হবে, ট্রু হবে না ফলস হবে? এই লাইনে এসে ফলস হবে। তো যেহেতু এটা ফলস হবে, সে কি রিটার্ন ওয়ান ওয়ান রিটার্ন করবে? না। সে কোথায় আসবে? সে আসবে এইখানটায় এলসে। তো এলসে খেয়াল করুন কি লেখা আছে, রেজাল্ট। তো রেজাল্ট ইকুয়াল কি আছে, এই রেজাল্ট কথা লেখা আছে, রেজাল্ট ইকুয়াল, এই যে এইখানটা এক্স আছে, এক্স এর ভ্যালু কত, থ্রি, ঠিক না? এক্স এর ভ্যালু হচ্ছে থ্রি। এবার খেয়াল করুন এইখানটা আবার কি করলাম, ফ্যাক্ট থ্রি মাইনাস ওয়ান, অর্থাৎ ফ্যাক্ট থ্রি মাইনাস ওয়ান মানে কত, ফ্যাক্ট টু। তো ফ্যাক্ট যদি টু হয়, সে কি করবে, এই জায়গা থেকে আমি আবার ফাংশনটাকে কল করছি, অর্থাৎ ফাংশনের ভিতর থেকে আমি আবার ফাংশনটাকে কল করছি, এটা মানে টু না, এটা হচ্ছে ফ্যাক্ট টু। তো ফ্যাক্ট টু নিয়ে এসে এইখানটা আসবে, এইখানটা এসে এক্স এর মধ্যে টুটাকে পাঠাবে, টুটাকে পাঠিয়ে আবার এটা চেক করলো, হলো না, আবার আসলো এই লাইনে, এই লাইনে এসে সে কি করলো, থ্রি, এই যে ফ্যাক্ট টু, ফ্যাক্ট টু এর পরিবর্তে সে এইখানটা লিখলো টু, অর্থাৎ এক্স ইন্টু ফ্যাক্ট ওয়ান, কারণ টু মাইনাস ওয়ান ওয়ান। এই ওয়ানটা নিয়ে সে আবার কোথায় যাবে, এই ওয়ানটা নিয়ে সে আবার এই লাইন থেকে এই লাইনে আসবে, আবার এখানে এসে এক্স এক্স এর ভ্যালু এখন কত, ওয়ান, সে এইখানটা চেক করবে যে এখন ভ্যালু কত, এখন হচ্ছে ওয়ান। তো সে কি করবে, রিটার্ন করবে, কোথায় রিটার্ন করবে, যেইখানটায় এই ফাংশনটা কল হয়েছে সর্বশেষবার। তো সর্বশেষবার ফাংশনটা কল হয়েছে কোথায়, এইখানটায়। সো আমার রেজাল্টটা কি হবে, থ্রি স্টেরিক্স টু স্টেরিক্স ওয়ান। তো ব্যাপারটা বুঝছেন সাবিন আহমেদ? তাহলে ফাইনালি এখানটায় কি দাঁড়ায়, থ্রি স্টেরিক্স টু স্টেরিক্স ওয়ান। তো রেজাল্টটা কত আসে, সিক্স। এভাবে করে এটা কাজ করে রিকার্সিভ ফাংশনটা। রেজাল্টটা এখানটায় সিক্স আসার পর সে কোথায় যাবে, এখানটায় সিক্স আসার পর সে রিটার্ন করবে রেজাল্টটাকে, রেজাল্টটাকে কোথায় রিটার্ন করবে, যেখান থেকে কল হয়েছে, অর্থাৎ এইখানে। তো এইখানটায় এখন রিটার্ন করার পর প্রিন্ট হবে কত, প্রিন্ট হবে থ্রি, ভেরি সিম্পল। আচ্ছা সিক্স হবে, হ্যাঁ মিস্টার সবুজ, থ্রি প্রিন্ট হবে না, সিক্স প্রিন্ট হবে, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল থ্রিটা প্রিন্ট হবে। তাহলে রিকার্সিভ ফাংশন নিয়ে এখন আর কারোর কোনো ঝামেলা আছে? ওকে, থ্যাংক ইউ। এবার আসেন আমরা একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে ভেরিয়েবল স্কোপ। ভেরিয়েবল স্কোপটা কি আসলে বলতে পারেন? স্কোপিং কথাটার মানেটা কি?
এক্স্যাক্টলি, ভেরিয়েবলটা কোথায় ডিক্লেয়ার করা হলে কোথায় কাজ করবে, ব্যাপারটা হচ্ছে সেটা। তো খেয়াল করুন, আমার এখানটায় এক্স ইকুয়াল 10, ওয়াই ইকুয়াল 15 আছে। আমি এই এক্সটা, এটা কি ধরনের ভেরিয়েবল? এটা কিন্তু একটা গ্লোবাল ভেরিয়েবল। আর এখানটায় যে জেডটা আছে সেটা কি ধরনের ভেরিয়েবল? লোকাল ভেরিয়েবল। লোকাল কেন? কারণ হচ্ছে এই জেডটাকে ডিক্লেয়ার করা হয়েছে কোথায়? ফাংশনের ভেতরে, ওই কারণে এটাকে বলা হয় লোকাল ভেরিয়েবল। তো লোকাল ভেরিয়েবলের এক্সেসটা যে লোকেশনে ডিক্লেয়ার করা হবে ঠিক ওই লোকেশনেই থাকবে। আপনারা কি বুঝছেন ব্যাপারটা? অর্থাৎ আমি জেড কে যদি প্রিন্ট করতে চাই বা জেড নিয়ে কোনো কাজ করতে চাই, সেটা হচ্ছে এই ফাংশনের ভিতরেই করতে হবে আমাকে। এই ফাংশনের বাইরে আমি করতে পারবো না। খেয়াল করেন, আমি এক্সটাকে ডিক্লেয়ার করলাম কোথায়? এক্সটাকে ডিক্লেয়ার করলাম ফাংশনের বাইরে, ওয়াইটাকে ফাংশনের বাইরে ডিক্লেয়ার করলাম। এবার আমি যদি, আচ্ছা এই লাইন দুটো বাদই দিই একদম। এবার মনে করেন আমি প্রিন্ট করতে যাচ্ছি কাকে? আসলে কাউকে প্রিন্ট নাই, এখানটা আমি কি করলাম? সামকে কল করলাম। সামকে কল করলাম, খেয়াল করুন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে সামটাকে কল করছি। কল করার পর, আচ্ছা এখানটা একটা সিনট্যাক্স এরর আসছে কেন? প্রিন্ট জেড। আচ্ছা জেড তো নাই, আছে। ওকে, এখানটা খেয়াল করুন আমার রেজাল্টটা কি আসছে। রেজাল্টটা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করুন। 10, 15 আর 50। 10টা কোথেকে আসছে? এক্স এর থেকে। ওয়াইটা 15, আর জেডটা কত? 50। যেটা হচ্ছে, এটা হচ্ছে লোকাল। এই যে এদের এদের স্কোপটা কোথায়? গ্লোবালি। তো গ্লোবাল স্কোপে যারা থাকে তাদেরকে কিন্তু সব জায়গায় ব্যবহার করা যায়। আর লোকাল স্কোপে যারা থাকে তাদেরকে কিন্তু ওই নির্দিষ্ট স্কোপেই তাদেরকে ব্যবহার করা যাবে। যেমন আপনি চাইলে এইখানটায় এক্সটাকে এইখানটায়ও প্রিন্ট করতে পারেন, কোনো সমস্যা হবে না। এক্সটা এইখানটায়ও প্রিন্ট হয়েছে, কিন্তু আপনি চাইলে এইখানটায় জেডটাকে প্রিন্ট করতে পারবেন না, কারণ জেড এর স্কোপ হচ্ছে লোকালি। সরি, আমি সেভ করতে ভুলে গেছি। একটা এরর দিচ্ছে, নেম জেড ইজ নট ডিফাইন্ড। কেন? কারণ জেড এর স্কোপটা হচ্ছে এর ভিতরে, এর বাইরে এটা কাজ করবে না। তো ব্যাপারটা বুঝছেন স্কোপের ব্যাপারটা? আবার একটা ফাংশনের ভিতরেও কিন্তু আপনি গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন। সেটা কিভাবে করবেন? যদি একটা ফাংশনের ভিতরে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গ্লোবাল কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে।
গ্লোবাল কিওয়ার্ড ব্যবহার করে আপনি একটা ফাংশনের ভিতরে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন। খেয়াল করুন, এখানটায় জেড যদিও আমি এই ফাংশন এর মধ্যে ডিফাইন করেছি, কিন্তু এটা যেহেতু গ্লোবাল কিওয়ার্ডটা ব্যবহার করেছি, সেহেতু তাকে আমি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো। তো ব্যাপারটা বুঝলেন যে আমি তাকে কিন্তু এখন বাইরে থেকে অ্যাক্সেস করতে পারছি। সবাই ক্লিয়ার ব্যাপারটা? ওকে, এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখুন। এই ব্যাপারগুলো যত বেশি ক্লিয়ার হতে পারবেন ততই মানে আহ, ঝামেলা কম হবে আর কি। ক্লিয়ার না হলেই ঝামেলা। এটা ওয়াই লিখলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর আমি এখন রান করছি কোডটা। আচ্ছা, আউটপুটটা কি কেউ অনুমান করতে পারছেন কি আউটপুট হবে? অনুমান করতে পারলে আপনাদের অনুমানটা আমাকে একটু জানান, দেখি কার অনুমান কেমন হয়। এখানটায় কি এই প্রিন্টটা কাজ করবে? ওকে, তাহলে আমরা দেখি রেজাল্টটা কি আসে। প্রথম রেজাল্টটা যেটা আসবে সেটা হচ্ছে একটা এরর। একটা এরর দিবে আমাকে। কেন এররটা দিবে সেটা আমি এক্সপ্লেইন করছি একটু পরে। দেখুন, এররটা হচ্ছে কি, লোকাল ভেরিয়েবল এক্স রেপার্ড বিফোর অ্যাসাইনমেন্ট। অর্থাৎ আমি এক্স কে যখন ভেতরেও ডিক্লেয়ার করছি বাইরেও ডিক্লেয়ার করছি এক্স ভেরিয়েবলটা, তখন সে বাইরেরটাকে প্রাধান্য না দিয়ে ভেতরেরটাকে প্রাধান্য দেয়। আপনারা কি বুঝছেন কথা? আমি কিন্তু এক্স যদি এই ক্ষেত্রে ভিতরেও লিখি, ভিতরে আর একটা ভ্যালু দিতে চেষ্টা করি, সে কিন্তু আগের এক্সটাকে নেয় না। অর্থাৎ গ্লোবালি যে এক্সটা ছিল সেটাকে নেয় না, সে লোকালি আরেকটা এক্স তৈরি করে নেয়। তো যেহেতু লোকালি একটা এক্স তৈরি হয়েছে, তো আমি প্রিন্ট করার চেষ্টা করলে সে কিন্তু লোকালটাকে চেষ্টা মানে প্রিন্ট করার চেষ্টা করে। সে গ্লোবালটাকে প্রিন্ট করার চেষ্টা করে না, অর্থাৎ এই ট্রেনটাকে প্রিন্ট করার চেষ্টা করে না। তো লোকালটাকে যেহেতু প্রিন্ট করার চেষ্টা করে, তো লোকালটা প্রিন্ট করতে গিয়ে সে কি বলে যে এটাকে তো প্রিন্ট করা যাবে না, কারণ এটা ডিক্লেয়ার হয়েছে পরে, আমি কিভাবে এটাকে আগে প্রিন্ট করবো। ব্যাপারটা বুঝছেন সবাই? ওকে, সো এভাবে করে এটাকে প্রিন্ট করা যাবে না। আপনি এখানটায় যেটা হবে সেটা হচ্ছে সে আগের যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটাকে চেঞ্জ করবে। আচ্ছা, এইটাকে একটু অন্যভাবে করি এখন। তো ব্যাপারটা বুঝছেন সবাই? এভাবেও কিন্তু কাজটা করা যাবে না। এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে থেকেই এক্সটাকে বাদ দিয়ে দিতে হবে। মানে প্রিন্ট করা যাবে না আগেই, এভাবে করে ডিক্লেয়ার করবে।
কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার খেয়াল করুন, প্রথমবার যখন এক্স এর ভ্যালুটা প্রিন্ট হচ্ছে, সেটা কোন ভ্যালুটা প্রিন্ট হচ্ছে, গ্লোবালিটা না লোকালটা? সে কিন্তু গ্লোবাল ভ্যালুর কোনো পরিবর্তন করেনি, সে লোকালটাকে চেঞ্জ করে নিয়েছে। আচ্ছা, আপনাদের সাথে কি ইনিমারেট ফাংশন নিয়ে কোনো কথা বলেছি? ইনিমারেট। ওকে, তাহলে ইনিমারেট ফাংশনটা একটু জানান। আচ্ছা, ইনিমারেট ফাংশনটা পরে পরে কোনো একটা দিন দেখাবো। আজকে জাস্ট যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো নিয়ে একটু ডিসকাস করি সবার সাথে। আপনারা এই কোশ্চেনগুলো সলিউশন করবেন। প্রথমটা হচ্ছে, একটি প্রোগ্রাম লিখো যা ব্যবহারকারীর কাছ থেকে একটি সংখ্যা নিবে এবং তত সংখ্যক সংখ্যার গড় নির্ণয় করবে। এটা কয়জন পারবে? কোশ্চেনটা বুঝছেন? প্রথমে কোশ্চেনটা দেখুন, তারপর আমাকে জানান এই কোশ্চেনটা বুঝছেন কিনা। প্রথম কোশ্চেনটা,
আচ্ছা, প্রথম কোশ্চেনটা বুঝছেন কে কে? মিস্টার ওসমানই বুঝছেন না? ওসামা, আচ্ছা ওসামা। ওকে। মিস্টার সবুজ বুঝেন নাই, আব্দুল হামিদ বুঝেন নাই, শাহরিয়ার কবির বুঝছেন। ওকে, বুঝেন নাই এমন সংখ্যাও কিন্তু কম না একদম। তো ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। ব্যবহারকারীর কাছ থেকে একটা সংখ্যা নেওয়া মানে হচ্ছে প্রথমত ধরেন আপনি হচ্ছেন একজন ব্যবহারকারী, একটা সফটওয়্যার বানালেন, সেই সফটওয়্যার ব্যবহারকারী হিসেবে আপনি একটা সংখ্যা দিলেন 3। তো 3, প্রথম ইনপুটটা যদি 3 হয়, পরবর্তীতে তাকে তিনটা সংখ্যা দিতে হবে। যে তিনটা সংখ্যার সে গড় নির্ণয় করবে। তাহলে পরবর্তীতে সে দিল 6, 9, 10, এটা হইতে পারে। তাহলে সেই তিনটা সংখ্যার গড় আপনি কিভাবে নির্ণয় করবেন? তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ করে দিবেন। ভেরি সিম্পল। এবার বুঝছেন, মানে আপনাকে 4টা ইনপুট নিতে হবে। প্রথম ইনপুটটা হবে কত সংখ্যক সংখ্যার সে গড় নির্ণয় করবে। দ্বিতীয় ইনপুটটা হচ্ছে, সরি, পরবর্তী 3টা ইনপুট হচ্ছে কোন কোন সংখ্যাটা সে ইনপুট হিসেবে নিবে। এবার বুঝছেন? ওকে, এটা সলিউশন করবেন। তারপর হচ্ছে একটি প্রোগ্রাম লিখো যা দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল থেকে সংখ্যা দুটি নির্ণয় করবে। এটা পারবেন? এটা কে পারবেন না বলেন? পারবেন না কে? এমন কেউ আছেন নাকি যে পারবেন না? নাই মনে হয়। ওকে, মনে হচ্ছে সবাই পারবে। ঠিক আছে, তাহলে পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। একটি প্রোগ্রাম লিখো যা ব্যবহারকারীর কাছ থেকে সংখ্যা নিয়ে তার রিভার্স অর্ডারে প্রিন্ট করবে। এটা পারবেন? ওকে, ভেরি নাইস। পারবেন না কে? এমন কেউ আছে? বুঝেন নাই? আচ্ছা, শাহিন হাসান, আপনি বুঝেন নাই? মিস্টার সবুজ পারবেন না। ওকে, যারা বুঝেন নাই, যারা পারবেন না, সবাইকে ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত কোশ্চেনটা বুঝুন, তারপর কিভাবে সলিউশন করবেন সেটা বুঝবেন। রিভার্স বলতে নেগেটিভ না, রিভার্স এবং নেগেটিভ এক জিনিস না। যেমন এইখানটায় 3, 2, 1, এটা রিভার্স হচ্ছে 1, 2, 3। এবার কোশ্চেনটা বুঝছেন যে আপনি এটা ইনপুট দিলেন, আউটপুট হিসেবে এটা আসবে। এবার পারবেন কে? ওকে, শাহিন হাসান পারবেন। পারবেন না কে? জানতে চাচ্ছি। সবাই পারবে? ওকে, ঠিক আছে, তাহলে এই অ্যান্সারটা করে রাখবেন। এগুলো সবগুলো গ্রুপে শেয়ার করবেন অ্যান্সারগুলো। তারপর হচ্ছে একটি প্রোগ্রাম লিখো যা নির্দিষ্ট রেঞ্জ এর যে সকল সংখ্যা প্রদত্ত সংখ্যা দ্বারা নিশ্চিত বিভাজ্য হয় সেই সকল সংখ্যাকে প্রিন্ট করবে। কোশ্চেনটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। একটি প্রোগ্রাম লিখো যা নির্দিষ্ট রেঞ্জ এর সকল সংখ্যা প্রদত্ত সংখ্যা দ্বারা নিশ্চিত বিভাজ্য, যে সকল সংখ্যা প্রদত্ত সংখ্যা দ্বারা নিশ্চিত বিভাজ্য সেই সকল সংখ্যাকে প্রিন্ট করবে। এই কোশ্চেনটা বুঝছেন? 4 নম্বর কোশ্চেনটা বুঝেন নাই? আচ্ছা, তাহলে কেউই বুঝে নাই। ওকে, বুঝিয়ে দিচ্ছি।
নির্দিষ্ট রেঞ্জ তার মানে কি প্রথমে আপনাকে দুটো ইনপুট দিতে হবে, একটা হচ্ছে লোয়ার লিমিট আর একটা হচ্ছে হায়ার লিমিট। একটা লোয়ার লিমিট দিবেন, একটা হায়ার লিমিট দিবেন। তো এই লিমিটের মধ্যে যে সকল সংখ্যা থাকবে সে সকল সংখ্যাকে একটা সংখ্যা দ্বারা নিঃশেষ বিভাজ্য। ধরেন আপনি 7 দিয়ে দিলেন আর একটা ইনপুট দিলেন 7, যে 7 দিয়ে যেগুলোকে ভাগ করা যাবে সে সকল সংখ্যায় প্রিন্ট হবে, বাকিগুলো প্রিন্ট হবে না। এখন কথাটা বুঝছেন? ধরেন আপনি লোয়ার লিমিট দিলেন 7, লোয়ার লিমিট 7 দিলেন, হায়ার লিমিট দিলেন 70, তো বা 71, ঠিক আছে, 71ই দেন। এই 71 এবং 7 এর মধ্যবর্তী যতগুলো সংখ্যা আছে, কয়টা সংখ্যা আছে যেগুলো 7 দিয়ে ভাগ করা যাবে? 7 থেকে শুরু করে 71-এর মধ্যে 10টা। ঠিক এই 10টা সংখ্যাকে সে প্রিন্ট করবে। তো প্রথমে আপনি লোয়ার লিমিটটা দিবেন আর তারপর হায়ার লিমিটটা দিবেন ইনপুট হিসেবে, আর যেই সংখ্যা দিয়ে ভাগ করবে সেই সংখ্যাটা দিয়ে দিবেন, যে 7 দিয়ে ভাগ করবে। সো আপনার ইনপুট হবে কয়টা? 3টা ইনপুট, একটা, দুইটা, 3টা, আর আউটপুট হিসেবে আসবে 10টা সংখ্যা। এখন ক্লিয়ার কোশ্চেনটা? এটা সলিউশন করবেন। একটি প্রোগ্রাম লিখো যা ব্যবহারকারীর কাছ থেকে দুটি সংখ্যা নিয়ে ভাগফল এবং ভাগশেষ প্রিন্ট করবে। ভেরি সিম্পল, এটা এটা সবাই পারবে। এটা মানে এমনিতেই হচ্ছে, এটা কেমন কেন দিলাম, এটা সবাই পারার জন্যই দিছি। এটা আসলে কোনো কোশ্চেনের মধ্যেও পড়ে না। 6 নাম্বারটা কে পারবেন একটু আগে বলেন তো? প্রথমে আমাকে বলেন 6 নাম্বারটা কোশ্চেন বুঝছেন কিনা। 6 নাম্বার কোশ্চেনটা বুঝছেন কিনা সবাই? কোশ্চেন না বুঝলে কোশ্চেনে বুঝিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, মিস্টার সবুজ বুঝেন নেই আর সবাই বুঝেছেন। ওকে মিস্টার সবুজ, আমি আপনাকে প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে, একটা সংখ্যা নিবে, সেই সংখ্যার যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলো যোগফল প্রিন্ট করবে। যেমন আপনি যদি একটা সংখ্যা দেন 3 to 1, এটার মধ্যে কয়টা অঙ্ক আছে? 3টা। একটা অঙ্ক, দুইটা অঙ্ক, 3টে অঙ্ক। প্রত্যেকটা অঙ্ক যখন যোগ করবেন তখন রেজাল্ট কত আসবে? 6। এবার বুঝছেন বিশেষ সবুজ? একটা সংখ্যা ইনপুট, অর্থাৎ আপনি ইনপুট দিবেন একটা, সেটা হচ্ছে 3টা সংখ্যা, 3টা সংখ্যা না সরি, একটা বড় সংখ্যা ইনপুট দিবেন কয়েক ডিজিটের। সেই সংখ্যাটার প্রত্যেকটা ডিজিট সে যোগ করে নিয়ে প্রিন্ট করে দিবে আপনাকে। ইনপুট হবে একটা, আউটপুট একটা, তবে ইনপুটটা একটা হলেও কয়েক ডিজিটের হবে। ইনপুটের কোনো লিমিট নাই। একটি প্রোগ্রাম লিখো যা ব্যবহারকারীর কাছ থেকে একটি সংখ্যা নিয়ে মৌলিক কিনা যৌগিক তা প্রিন্ট করবে। এটা পারবেন সবাই? সাবিন আহমেদ, কোনো সমস্যা নাই, আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কোডগুলো দেখেন। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে, সর্বপ্রথম নিজে চেষ্টা করবেন, নিজে চেষ্টা করে তারপর যদি না পারেন তারপর গুগল বা যে কোনো ওয়েতে যে কোনো জায়গা থেকে হেল্প নেন, কোনো সমস্যা নাই। কিন্তু হেল্প নেওয়ার সময় একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি তাকে কপি করবেন না, আপনি তাকে বোঝার চেষ্টা করবেন। যার কাছ থেকে হেল্প নেন কখনোই কপি করবেন না, শুধুমাত্র বোঝার চেষ্টা করবেন। কপি করে প্রোগ্রামিং শিখতে পারবেন না।
তবে সব থেকে ভালো হয়ে হচ্ছে নিজে করতে পারা। একটা প্রবলেম আপনি যখন সলিউশন করবেন সেটা কিন্তু আপনাকে এমন কনফিডেন্স দিবে যেটা আরো দুই তিনটা প্রবলেম সলিউশনের কনফিডেন্সটা দিবে। 7 নাম্বারটা, ওকে, পারবে না কে 7 নাম্বারটা? মৌলিক সংখ্যার শর্তটা বলতে হবে। ওকে, ঠিক আছে, বলে দিচ্ছি। প্রথমে আপনারাই আমাকে একটু জানান যে মৌলিক সংখ্যা কাকে বলে। ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না। ওকে, তাহলে পি বাই কিউ মৌলিক সংখ্যা ডিভাইড বাই ওয়ান অ্যান্ড ইটসেলফ। সাবিনা আহমেদ, আচ্ছা সাবিনা আহমেদের একটা কোশ্চেন হচ্ছে, অ্যান্সার হচ্ছে ওয়ান, এবং সে ওয়ান কে দিয়ে এবং ওই সংখ্যাকে দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা এবার আমাকে একটু বলুন তো, ওয়ান কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? ওয়ান যৌগিক সংখ্যা। ডোন্ট বোথ। এক্স্যাক্টলি, এটা আসলে ওয়ানটা কোনোটাই না। মৌলিক সংখ্যার সংজ্ঞা দিতে গিয়ে ওয়ানকে বাদ দিয়ে দেওয়া হয়। অর্থাৎ এক ব্যতীত যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ একও থাকতে পারবে না, কোনো ঋণাত্মক সংখ্যাও থাকতে পারবে না। এক ব্যতীত যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো ব্যাপারটা বুঝছেন সবাই? তাহলে শর্ত হচ্ছে দুটো, একটা হচ্ছে এক হইতে পারবে না এবং সংখ্যাটা ঋণাত্মকও হতে পারবে না। আরো একটা শর্ত আছে, সেটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। এটা হচ্ছে মৌলিক সংখ্যার মৌলিক মানে কন্ডিশন গুলো হচ্ছে এরকম এরকম আর কি। আচ্ছা এখন বলেন তো ওয়ান কে কেন বাদ দিয়ে দেওয়া হয়েছে? বলতে পারবেন? আচ্ছা আব্দুল হামিদ বলতে পারবেন, আর কে কে বলতে পারবেন ওয়ান কে কেন বাদ দিয়ে দেওয়া হয়েছে? সাপিন আহমেদ বলতে পারবেন। ভেরি নাইস। ওকে, তো আজকের ক্লাসটা আসলে এই পর্যন্তই। কোশ্চেনগুলো সলিউশন করবেন, আগামী ক্লাসে আবার দেখা হবে সবার সাথে। ভালো থাকবেন। কোশ্চেনগুলো সলিউশন করে আপনারা গ্রুপে পোস্ট করে দিয়েন। কোশ্চেনগুলো গ্রুপে আছে অলরেডি। গ্রুপে গতকাল আমি যে পিডিএফটা শেয়ার করলাম, সেই পিডিএফ এর একদম সর্বশেষ কোশ্চেনগুলো আছে।